এই বাড়িতে ঠিক থাকলে একমাত্র তোর চাচিই আছে, আর কেউ ঠিক নাই। আর তোর চাচি যদি তোরে বকাঝকা করে তাহলে তোর ভালোর জন্যই করে। আর তুই এত রাত করে বাড়ি ফিরবি কি জন্য? হ্যাঁ, বাইরে তোর কি কাজ? তোর মামার এই অসুখের অবস্থাটা দেখে তখন থেকে আমার ভেতরে কেমন ভয় ঢুকে গেছে, শরীরটা ভালো লাগছে না। এরকম কিছু না দাদি, তোমার শরীর একদম ঠিক আছে। এখন চায়ে চুমুক দাও তো, দেখবে ঠিকই ভালো লাগবে। আমাদের জন্য বাবা কত কিছুই না করেছি, আর আমি বাবার জন্য কোনো কিছুই করতে পারি। এটা ভাবলেই না কষ্ট লাগে। তোমার ভাইদের মধ্যে কি কথা হয় সেসব কথা কি তোমার ভাই আমাকে বলে? তবে বললো তুমি নাকি কিছু করতে পারবে না। আমার দ্বারা কেমনে সাহায্য করা সম্ভব? এই যে দেখো, আমার মাইয়াটারে তোমাদের এখানে রাইখা পড়ালেখা করাইতেছে। কিন্তু আমি এখন তারে সাহায্য করতে যাইয়া আমার মেয়েটারে কি পথের ফকির বানাবো? তাহলে তো আর আমার বলার কিছু নাই। শোনো ভাবি, তোমার কিছু বলার না থাকলেও আমার বলার আছে। মেজো বাইরে বইলেও হুটহাট করে কোনো সিদ্ধান্ত না নিতে। তোমার ছেলে মেয়েরও তো ভবিষ্যৎ আছে, তাই না? এই কথাটা মনে রাখো। আব্বা, আমার কিছু টাকা দাও। কিসের টাকা? তোর না মাস খরচ আগেই পাঠাই দিছি, সেই টাকা এত জলদি শেষ হয়ে গেছে? আব্বা, মাস খরচের টাকা ঠিকই আছে। মাস খরচের টাকার বাইরেও ভার্সিটির নোট আরো অনেক কিছুর জন্য টাকা লাগে, আমার এক্সট্রা কিছু টাকা লাগবে। আচ্ছা, ওই টাকা থেকে খরচ কর, পরে লাগলে আমি বাড়ি যাই ম্যানেজ করে দিব না। আব্বা, তুমি টাকা দিবা না? আরে না থাকলে দিব কেমনে? আমি কোনো টাকা নিয়ে আসি নাই তো। আচ্ছা, আমি গেলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যাচ্ছিস ঠিক আছে, ফিরবি কখন? আমি কিন্তু সন্ধ্যার সময় বাইরে হয়ে যাব, তার আগে অবশ্যই ফিরে আসতে হবে, মনে থাকবে? আচ্ছা, দেখি। ও শোন, মানে সাসি যা বলে এই বাড়িতে সবকিছু কিন্তু তোর ভালোর জন্য বলে, সুতরাং তার সব কয়টা কথা মাইনে চলবি। ভাবি, তোমারেও বলতেছি, ওরে প্রয়োজনে তুমি বকো মারো, কিন্তু ওরে মানুষ কইরা দাও, ঠিক আছে? আচ্ছা হবে। এই যে তুই যা, তোর দেরি হয়ে যাচ্ছে। শোনো ভাই, ভাইজানের সাথে কি তোমার দেখা হয়েছে? না, রাইতে যখন ঘরে গেছিলাম তখন ঘুমাইতেছিল। দেখি একটু পরে যায় দেখা করে আসবো। ইয়ে ভাবি, আর এক কাপ চা করে দিবা? কেন পারবো না, দিচ্ছি। তুমি তোমার গ্রামের জায়গাটা বিক্রি করে দিতে চাচ্ছ? তাহলে প্রীতি আর সাব্বিরের কি হবে? আমি ওদের সঙ্গে কথা বলে নেব। আমার হয়তো গ্রামে কিছু জায়গা আছে, তাই হয়তো ওদের ভবিষ্যতের কথা আসছে। কিন্তু দেখ, পৃথিবীতে তো অনেকের কোনো কিছুই থাকে না, নিজেরা নিজেদের ভবিষ্যৎ করে নেবে। আর ভাইজানের জন্য আমি যদি এখন কিছু করতে না পারি, তাহলে ভাইজানের সামনে মুখ দেখাবো কি করে? তুমি যাই বলো চাচ্ছি, চাচ্ছি কিন্তু এটা মানবে না। তুমি বুঝতে পারছো উনি কিভাবে রিয়াক্ট করবে? সেটা কিভাবে কি করতে হয় সেটা আমি দেখব, সেটা আমার উপরে ছেড়ে দে। কিন্তু ছোট চাচ্চু যে বললো জায়গা সম্পত্তি বিক্রি করা অনেক ঝামেলার কাজ, অনেক সময় লেগে যায়। হ্যাঁ, সেটা তো একটা ঝামেলারই কাজ। আমরা ঢাকায় থাকি, গ্রামের মানুষজনের সঙ্গে সেভাবে জানাশোনাও নেই। জমি কেনার লোক এখানে বসে পাওয়াটা আসলে খুবই মুশকিল। ভাইজান কিন্তু আমাকে অনেক আগে থেকে বলে আসছিল যে গ্রামের সহায় সম্পত্তি বুঝে নেওয়ার জন্য। আচ্ছা, জাফরের কি অবস্থা? বাড়ি থেকে ঠিক মতো টাকা পয়সা দেয় তো? যে টাকা লাগে সেটা মাসে মাসেও ঠিক মতোই দেয়। তারপর মাঝে মধ্যে 2 মাস 3 মাস দেয় না, কিন্তু বুঝোই। আর যেটুকু দেয় সেটুকু দিয়ে কিছু একটা হয় না। নিজেরা গ্রামে না থাকলে যেটা হয় আর কি। হ্যাঁ,
আমরা তো ছেলে মেয়ে নিয়ে শহরে এমনভাবে গেড়ে বসেছি যে গ্রামের সঙ্গে আর যোগাযোগই হচ্ছে না। সেসব নিয়ে অবশ্য কোনো দুশ্চিন্তা নেই ভাইজান। জাফরের উপর ভরসা আছে, আমাদের দুই ভাইকে ঠকাবে না। সেটা নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি যে আমি থাকতে থাকতে সমস্ত সম্পত্তি ভাগ করে 3 ভাইয়ের মধ্যে আর মেহেরিনের অংশটুকু ফ্রিদাকে বুঝিয়ে দিতে পারলেই হলো। তুমি থাকতে থাকতে মানে তুমি কোথায় যাচ্ছ? কে কখন কোথায় চলে যায় কেউ কি আগে থেকে বলতে পারে রে? বয়স হচ্ছে, আজকাল কেমন যেন কোনো কিছু ভালো লাগে না রে। টের পাই শরীরের দেহ ঘড়ি ঠিক মতো চলছে না, ছন্দ পতন হচ্ছে। আমি আসলে সেভাবে গুরুত্ব দিই নেই, তারপরও দেখি ব্যবস্থা তো একটা করতেই হবে। আর শোন, টাকা তো সব একসঙ্গে লাগবে না, আস্তে আস্তে লাগবে। এখন ম্যানেজ করার যাবে। হ্যাঁ, সেটাও ঠিক বলছো। কাচ্চু, বাবার ট্রিটমেন্টটা শুরু করে দেওয়া দরকার। হ্যাঁ, তা না হলে আবার কখন কি হয় সেটা তো বলা মুশকিল। তুই এক কাজ কর, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নে, ডাক্তারের সঙ্গে দেখা কর। দেখা করে ডাক্তার কি ব্যবস্থা করতে বলে, কত খরচাপাতি লাগবে, সেটা আমরা সবাই মিলে ম্যানেজ করে নিতে পারবো। ঠিক আছে চাচু, আমি তাহলে আজকে ডাক্তারের সাথে কথা বলবো। আল্লাহ ভরসা। চল যখন নিচে চল, নিচে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবি, খাওয়া দাওয়া করে ঘুমাবি। রাত জাগলে তোর শরীর নষ্ট হয়ে যাবে। তুমি যা, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, টেনশন করিস না বাবা, আমি তো আছি না। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলো। কিরে, এতবার কল দিচ্ছি, ফোন ধরছিস না কেন? ফোন সাইলেন্ট করা ছিল ভাইয়া, টের পাইনি। বলো। তুই তো এখন বাসায় আছিস নাকি? হ্যাঁ বাসায়, আমি আর কোথায় যাব? জেরিন কি বাসায় আছে? ও, তো তুমি জেরিনের খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছো? তো জেরিনকে কল দিলেই পারো। তা তো পারি। জেরিন বাসায় আছে কিনা সেটা তুই আগে বল। না ভাইয়া, জেরিন বাসায় নেই, বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই তাহলে একাই চলে আয়। কোথায় আসবো? কেন আসবো? কোথায় আসবি, কেন আসবি? আমাদের জন্য একটা বিশাল সুখবর আছে ফিদা। সুখবর কি? আরে আগে আয়, আসলেই তো সবকিছু বলা যাবে। ফোনে কি সবকিছু বলা যায় নাকি? আচ্ছা কোথায় আসবো সেটা তো বলো। একটা কাজ কর না, আমাদের বাসায় আয়। না না ভাইয়া, প্লিজ তুমি এই কথা বলো না, আমি বাসায় যাব না। তুই গতকালকে আম্মুর আচরণে খুব মন খারাপ করেছিস নাকি? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না ভাইয়া? আমার জায়গায় তুমি থাকলে তোমারও মন খারাপ হতো। উনি যেটা করেছে সেটা ওনার জায়গায় ঠিক আছে। আমিও বুঝতে পারছি তোমার মায়ের অবস্থা। উনি আমার সাথে যে আচরণ করেছে সেটা উনি করতেই পারে। কিন্তু ভাইয়া, আমারও তো কিছু ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, খারাপ তো লাগতেই পারে। শোন, আমি একটা স্পেশাল কারণে তোকে আসতে বলেছি। আই রিকোয়েস্ট ইউ, তুই চলে আয়। তোমার এই রিকোয়েস্টটা আমি রাখতে পারছি না ভাইয়া, সরি। আচ্ছা, বাসা আসতে হবে না, তুই এক কাজ কর, লেকপারে এই একটা সেকেন্ড, জেরিন কল করেছে, আমি তোকে কল করছি। হ্যালো জেন, তুই কোথায়? আরে দাঁড়াও হাসান ভাই, তোমাকে আমি ফোন দিয়েছি তোমার খোঁজ খবর নিতে, তাই না? তুমি উল্টো আমাকে প্রশ্ন করেই যাচ্ছ আমি কোথায় আছি, কি করতেছি। আমার খোঁজ নিতে যদি তোমার ফোন দেওয়ার হয় তাহলে তুমি কল কেটে দিয়ে আবার আমাকে কল করো। এই বেশি কথা বলবি না কিন্তু, ফিদা সব শুনছে। ফিদা শুনতেছে? ফিদা তোমার সাথে নাকি? আরে না না, আমরা একসাথে নাই, ফিদার বাসায় আছে। আমরা একসাথে হওয়ার জন্য তোকে কল করছিলাম, ভাবলাম যে তিনজন একসাথে হব, তো এর মধ্যেই তুই কল করে দিলি। আচ্ছা, তোমার
কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে খুব এক্সাইটেড। কি বিষয় বলো তো? আরে ফোনে যদি সব বলা যেত তাহলে কি তোকে কল করার চিন্তা করতাম নাকি? তুই এতটুকু মাথায় রাখ যে একটা বিশাল সুখবর আছে, তুই চলে আয়। কি সুখবর ফিদা, তুমি কি জানো কিছু? আমিও জানি না জেরিন, আমাকেও কিছু বলেনি ভাইয়া, শুধু বললো চলে আসতে। হ্যাঁ, একদমই ফোনে বলা যাবে না। বিশাল সুখবর আছে, অনেক বড় সুখবর আছে। তোরা একটা কাজ কর, তোরা চলে আয়। আমি এখন ফোনটা রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখনই আসতেছি। ওকে বাই। ওকে বাই। বাই। সাব্বির, হুম। এই তোর ছোট চাচা যে এই বাড়িতে আসছে তুই জানিস? হ্যাঁ জানি তো। তুই তার সাথে দেখা করে কথা বলছিস? না, কথা তো বলি নাই। তাহলে তুই ওনার সাথে দেখা করে গিয়ে কথা বল আর জানতে চা যে উনি কেন আসছে। চাচা আবার কেন এই বাড়িতে আসবে? হয়তো জেরিনকে দেখতে আসছে। আমার মনে হয় না উনি শুধু জেরিনের সাথে দেখা করতে আসছে। আমার মনে হয় এখানে অন্য কোনো কারণ আছে। কি কারণ? ছোট চাচা যে কারণে আসুক না কেন, আমার কেন তার সাথে গিয়ে কথা বলতে হবে? বললাম না এখানে অন্য কোনো কারণ আছে, আর কারণটা খুবই গুরুত্বপূর্ণ। কি কারণ? আরে সেটা আমি কিভাবে জানবো? তুই গিয়ে কথা বলে জান না। আর তোর বড় চাচা যে অসুস্থ সে ব্যাপারে তুই কিছু জানিস? হ্যাঁ শুনলাম তো বড় চাচা অসুস্থ, কিন্তু বড় চাচার অসুস্থতার সাথে ছোট চাচার আসার কি সম্পর্ক? না এমনিতে বড় চাচাকে দেখতেও তো ছোট চাচা আসতে পারে, তাতে অসুবিধাটা কি? অসুবিধা আছে। তোর বড় চাচার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে এবং সেই জন্য তোদের জায়গা জমি এগুলো বিক্রি করতেও হতে পারে। আমার ধারণা তোর ছোট চাচা এই কারণে এই বাড়িতে আসছে। আচ্ছা তুই এত সব কি করে জানলি? তোর মা আর তোর ছোট চাচা কথা বলছিল, আমি দূর থেকে দাঁড়িয়ে শুনছি। আর কি শুনছিস? আরে দূর থেকে দাঁড়িয়ে কি খুব ভালোভাবে শোনা যায় নাকি? শোনো ভাবি, তোমার কিছু বলার না থাকলেও আমার বলার আছে। মেজো বাইরে হুট হাট করে কোনো সিদ্ধান্ত নিতে না করবে। তোমার পোলাপানেরও ভবিষ্যৎ আছে, এই কথাটা মনে রাখো। কিন্তু যতটুকু বুঝলাম তোর ছোট চাচা তার নিজের জায়গা জমি বিক্রি করতে রাজি না। তাহলে কার জায়গা জমি বিক্রি হবে? সেটা আমি কিভাবে জানবো কার জায়গা জমি বিক্রি হবে? এজন্যই তো তোকে বলছি যা গিয়ে একটু চাচার সাথে কথা বল না। ছোট চাচা জায়গা জমি বিক্রি করতে না চাইলেও তোর বাপ তো করতে পারে, সে তো আবার দিলদরিয়া মানুষ। এখন গিয়ে তুই একটু কথাবার্তা বলে বোঝ তোর বাবা আসলেই তার জায়গা জমি বিক্রি করবে কিনা, আর করলেও সেটা কতটুকু করবে। তোর ভাগ আছে না তোর বাপের জমিতে, সেগুলো আবার বিক্রি টিক্রি করে দেয় কিনা দেখ। না সেরকম কিছু হলে তো বাবা আমাকেই বলবে, তাই না? তোর বাবা তোকে বলবে না, আর তোর বাবা তোকে বলতে চাইলেও তোর মা তোর বাবাকে বলতে দিবে না। তোর মা তো পারলে তোকে বাসা থেকে বের করে দেয়, সেই মা কি তোর জায়গা জমি রেখে দিবে? বুঝিস না কেন? তোর মা তো তোকে পছন্দ করে না। তোকে এখন আমি যেটা বললাম তুই সেটা কি কর, যা। কি ভাবছিস? জানা এখনই? কখন যাবি? যা। যাবি কি যাবি না? যা। আচ্ছা ফিদা এখনো আসলো না? আমার তাই কথা, মেয়েটা এতক্ষণও আসলো না, কই যে গেল? আরে একটা মেয়ে মানুষ কি বললেই আসা যায় নাকি? বাসা থেকে বের হইতে অনেক টাইম লাগে। তুই তুই কোথায় ছিলি? তুই এত তাড়াতাড়ি এসে বললি? আমি তো রেডি হয়ে তোমার জন্য বসেছিলাম, তুমি কখন কল দিবা আর আমি কখন চলে আসবো সেই অপেক্ষায় ছিলাম। ও মানে তুই কিন্তু ভালোই ফ্লার্ট করা শিখিয়েছিস। আমি তো বাসাতেই রেডি হয়েছিলাম, তোমার ফোনের অপেক্ষায় ছিলাম কখন তুমি ফোন দিবা আর কখন আমি তোমার সাথে দেখা করতে চলে আসবো।
মামা গেছি মামা, অবস্থা ভালো না। বাবার কথাই বলতে আসছিল। মামা আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি কি করব, কোনো কিছু মাথায় ঢুকতেছে না। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে স্টেজ অ্যাডভান্স না, কিন্তু সময় নষ্ট করলে বিপদ হয়ে যায়, দেরি করা যাবে না। প্রথম ধাপে হরমোন থেরাপি শুরু করতে হবে, ইনজেকশন দিতে হবে, টেস্ট, স্ক্যানিং, ওষুধপত্র সব মিলিয়ে ধরো মিনিমাম 3-4 লাখ টাকা। এত? তারপর হসপিটালের বিল আছে বাবা। আমি আমি এত টাকা কই পাবো? তো অসুবিধা কি এখন আমাকে বলো, ফিদা আসলে আবার ওকে বইলো। ফিদা আসলেই বলবো। ওই তো ফিদাও চলে আসছে। হ্যালো গাইস। কিরে তো আসতে এত সময় লাগলো, আসতে কোনো অসুবিধা হয়েছে? না তো ভাইয়া, কোনো সমস্যা নেই। তুমি কি জেনে বলবে বলেছিলে? জলদি বলো, আমি বাসায় কাউকে না জানিয়ে চলে এসেছি, জলদি ফিরতে হবে। শোন, তোর এই বাসা থেকে বের হওয়ার সময় সবাইকে বলে বের হওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা এখন থেকে বন্ধ। মানে তুমি তুমি কি বাসা খুঁজে পেয়েছো আমাদের জন্য? তুমি কি আসলে ফিদাদের জন্য বাসা খুঁজে পেয়েছো? আরে না, এরকম এক রাতে বাসা খুঁজে পাওয়া যায় নাকি? তাহলে তোমাদের জন্য আবার খুশির খবর কি হাসান ভাই? তুমি কি কোনো মেয়ের প্রেমে টেমে পড়ছো নাকি? না, একদমই ওরকম কিছু না। তাহলে আসলে আম্মু রাজি হয়েছে। আম্মু? কার আম্মু? কিসের রাজি? আমি আম্মুর সাথে কথা বলেছি, আমি, ফিদা, দাদু সবাই যেন একসাথে থাকতে পারি সে ব্যাপারে আম্মু রাজি হয়েছে। ইভেন টুকটাক যে খরচটা হবে আমাদের সেটাও সে বের করবে। তাহলে তো এটা তোমার জন্য আর ফিদার জন্য আসলেই সুখবর। এটা শুধু আমার জন্য আর ফিদার জন্য না, এটা তোর জন্য সুখবর। তুই আমাদের সাথে একসাথে থাকবি, আর না। তোর তাহলে আর কখনো গিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে এরকম মহিলা মেসেজ খুঁজতে হবে না। এইটা হয় না, এটা হয় না। এটা হয় না মানে কি? অবশ্যই এটা হয়। এটা কেন হবে না? মানে তোরা না চাচ্ছিলি যে আমরা সবাই একসাথে থাকি, আর তুই না বলেছিলি যে অসম্ভবকে সম্ভব করতে হবে। বাবা এভাবে কখনোই রাজি হবে না, অপরিচিত একটা বাসায় এভাবে আমাকে কখনোই থাকতে দিবে না। অপরিচিত মানে? অপরিচিত মানে কি? আমার ব্যাপারে জিজ্ঞেস করলে বলবি আমি তোর ক্যাম্পাসের বড় ভাই, আর ফ্রিদা তো তোর বোনই। তো সমস্যা কোথায়? আরে না, বাবা এভাবে কখনোই আমাকে থাকতে দিবে না, না মানে না। কিন্তু কেন? তোমাকে এসব বোঝানো যাবে না, কারণ তোমার এখনো বোঝার বয়স হয়নি। আচ্ছা, আমার বয়স হয়নি। আচ্ছা, তোর ব্যাপারটা পরে দেখতেছি। ফিদা, কি হয়েছে তোর? তুই কি এরকম চিন্তায় থাকবি নাকি কিছু বলবি? খুশি হবি না? ভাইয়া, আমি বা দাদি কেউই এভাবে থাকতে পারবো না। হ্যাঁ, আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম ঠিকই, কিন্তু এভাবে পসিবল না। হাসান ভাই, কি হয়েছে ফিদার? আচ্ছা জেরিন, তোকে বলা হয়নি, গতকালকে আমি মায়ের কাছে ফিদাকে নিয়ে গেছিলাম। মা ফিদাকে দেখে ফিদাকে অনেক অপমান করেছে। দাদু আর ফিদা দুজনই এতে অনেক কষ্ট পেয়েছে। বুঝতে পেরেছি। আসলে দেখো, সবকিছুর জন্য একটা মেন্টাল প্রিপারেশনের দরকার আছে। তুমি নিশ্চয়ই আন্টিকে কিছু না জানিয়ে ফিদাকে হুট করে নিয়ে গিয়েছো, আর তুমি এইসব কবে বুঝবা বলো তো? দেখ, আমি তো পরে বুঝতে পেরেছি, রাইট? আমি তো ফাইনালি আমি আম্মুকে বলেছি অ্যান্ড আম্মুকে কনভিন্সও করেছি যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। মামা আমি কিভাবে বলি?
উনি তো আমাদের বাবা। আমি শুধু ভয় পাচ্ছি মাঝপথে যাতে তার চিকিৎসা বন্ধ না হয়ে যায়। চাচু কি হলো চাচু? চাচু চাচু এই কবির ভাই, বাবা! আরে ভাইটা তো অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ ব্যথা বাড়ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি বলো? চলো। কবি, ভাইজানের চিকিৎসা বন্ধ হবে না। আম্মু, তুমি যে আমাদের সবার একসাথে থাকাটা অ্যাকসেপ্ট করে নিয়েছো, এটা ফিদা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। ইভেন ও তো এখানে আসতেই যাচ্ছিল না। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে এখানে নিয়ে এসেছি। আমার উপরে আপনি রাগ করেন আর মনে মনে গালাগালি দেন। সময় মতো আপনাকে ওষুধও খেতে হবে, খাবারও খেতে হবে। সবাই তো বলে তুমি খুব কড়া। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।